হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আগামীতে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট আসতে চলেছে তার জন্য আমরা সিডিপি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো আজকে হবে সিডিপি প্র্যাকটিস সেট 1। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, শিশু বিকাশের নীতিসমূহ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশন রয়েছে, বিকাশ দেহের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অংশের দিকে ঘটে। তারপর বলছে, বিকাশ বংশগতি ও পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না। অপশন বি তো হবে না। একটি ক্ষেত্রে বিকাশ অন্য ক্ষেত্রের বিকাশকে কোনোভাবেই প্রভাবিত করে না, এটাও ভুল। বিকাশ সম্পূর্ণরূপে পরিমাণগত, এটাও ভুল, পরিমাণগত নয়। তো এখানে অ্যান্সার হবে আমাদের বিকাশ দেহের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অংশের দিকে ঘটে। অপশন এ হচ্ছে অ্যান্সার। শিশু বিকাশের নীতিগুলির মধ্যে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল অর্থাৎ নিকট থেকে দূরবর্তী অংশের দিকে বিকাশের নীতি অনুযায়ী বিকাশ দেহের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তীয় অংশের দিকে অগ্রসর হয়। অর্থাৎ শিশু প্রথমে দেহের কেন্দ্রীয় অঙ্গগুলোর উপর নিয়ন্ত্রণ অর্জন করে, পরে হাত পা আঙ্গুল ইত্যাদির সূক্ষ্ম নড়াচড়া নিয়ন্ত্রণ করতে শেখে। তাই অপশান এ ঠিক। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, শিশুদের ভাষা বিকাশ কী দ্বারা প্রভাবিত হয়? শুধুমাত্র বংশগতি, শুধুমাত্র পরিবেশ, বংশগতি এবং পরিবেশ উভয়, বংশগতি বা পরিবেশ কোনোটি নয়। তো এখানে অ্যান্সার হচ্ছে বংশগতি এবং পরিবেশ উভয়। শিশুদের ভাষা বিকাশে বংশগতি এবং পরিবেশ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা যায়, ভাষা শেখার ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক পরিবেশের প্রভাব বেশি হলেও বাক সংক্রান্ত অনেক বৈশিষ্ট্যের ওপর জিনগত প্রভাবও গুরুত্বপূর্ণ। তাই ভাষা বিকাশ উভয় উপাদানের সম্মিলিত প্রভাব ঘটে। একটি প্রগতিশীল বা প্রোগ্রেসিভ শ্রেণীকক্ষ শুধুমাত্র নীরবে শোনাকে গুরুত্ব দেয়, শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করে, শুধুমাত্র নম্বর কেন্দ্রিক আচরণবাদী শিক্ষণ নীতির উপর ভিত্তি করে গঠিত। দেখো, যেটা প্রগতিশীল শ্রেণীকক্ষ হবে সেখানে শুধু নীরবে শোনা এটা গুরুত্ব দেবে না, নম্বর কেন্দ্রিকও হবে না, আচরণবাদী শিক্ষণ নীতির উপর ভিত্তি করে গঠিত এটাও হবে না। তাহলে কি হবে? শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে সম্মান করে। আমেরিকান দার্শনিক জন ডিউই এর প্রোগ্রেসিভ এডুকেশন তত্ত্ব অনুযায়ী শিক্ষার্থীরা কাজের মাধ্যমে সবচেয়ে ভালো শেখে। তাই একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য, আগ্রহ ও সক্ষমতাকে সম্মান করা হয় এবং সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। অর্থাৎ কোন শিশু কী ধরনের রয়েছে তার ব্যক্তিগত পার্থক্য দেখেই কিন্তু প্রোগ্রেসিভ এডুকেশন শ্রেণীকক্ষটা হবে। ঠিক আছে। লরেন্স কোহলবার্গ এর নৈতিক বিকাশ তত্ত্বে শাস্তি এড়ানোর জন্য নিয়ম মেনে চলা কোন স্তরকে নির্দেশ করে? তো এটা নির্দেশ করে প্রাক প্রচলিত স্তর। অপশন এ। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী প্রি কনভেনশনাল স্টেজে শিশুর নৈতিকতা বাহ্যিক নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল থাকে। এই স্তরে শিশুরা শাস্তি এড়ানোর জন্য নিয়ম মেনে চলে এবং কর্তৃপক্ষের নির্দেশ পালন করে। শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতে একজন শিক্ষকের এমন কৌশল ব্যবহার করা উচিত যা জটিল ধারণা থেকে সহজ ধারণার দিকে অগ্রসর হয়, একমুখী চিন্তা ভাবনাকে বেশি গুরুত্ব দেয়, বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক অনুসন্ধানে জোর দেয়। এটাই হবে অ্যান্সার। শিক্ষণ প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতে একজন শিক্ষকের যে কৌশল ব্যবহার করা উচিত সেটা হচ্ছে যে বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক অনুসন্ধানে জোর দেবে, বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে। তো অপশান সি হবে অ্যান্সার। কার্যকর শিক্ষণ নিশ্চিত করে শিক্ষককে এমন শিক্ষণ কৌশল ব্যবহার করতে হবে যা শিক্ষার্থীদের বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে সাহায্য করে। এর ফলে তারা বিষয়টি গভীরভাবে বুঝতে পারে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হয়।
লেভ ভাইগটস্কি এর তত্ত্ব মূলত কোন বিষয়টি ব্যাখ্যা করে? বিকাশে বংশগতির প্রভাব, জ্ঞানীয় বিকাশে সাংস্কৃতিক উপকরণের ভূমিকা। তো এখানে অ্যান্সার হবে জ্ঞানীয় বিকাশে সাংস্কৃতিক উপকরণের ভূমিকা, অপশান বি। ভাইগটস্কির তত্ত্বে সাংস্কৃতিক উপকরণ, তারপরে প্রাইভেট স্পিচ এবং জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ জেডপিডি এর মাধ্যমে শিশু কিভাবে জ্ঞানীয় বিকাশ লাভ করে তা ব্যাখ্যা করা হয়েছে। তিনি মনে করেন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ শিশুর শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন হচ্ছে, দেখো, ক্রিকেট বিষয়ক আলোচনার সময় একজন শিক্ষক ছেলেদেরই বেশি প্রশ্ন করছেন কিন্তু মেয়েদের নয়। শিক্ষকের এই আচরণটি কোনটির উদাহরণ? তো যখন শুধুমাত্র ছেলেদের প্রশ্ন করা হবে, মেয়েদের প্রশ্ন করা হবে না, এটা হবে লিঙ্গ পক্ষপাত করা, জেন্ডার বায়াস। জেন্ডার বায়াস বা লিঙ্গ পক্ষপাত হলো কোনো একটি লিঙ্গকে অন্যটির তুলনায় অচেতনভাবে বেশি গুরুত্ব দেওয়া বা সুবিধা প্রদান করা। এখানে শিক্ষক ক্রিকেট বিষয়ে ছেলেদের বেশি প্রশ্ন করছেন এবং মেয়েদের উপেক্ষা করছেন, যা স্পষ্টভাবে লিঙ্গ পক্ষপাতের উদাহরণ। একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষক গুরুত্ব দেন ঘন ঘন নৈর্ব্যক্তিক পরীক্ষাকে, জ্ঞান গঠনের সক্রিয় প্রক্রিয়াকে। এটাই হবে অ্যান্সার। যে কোনো শ্রেণীকক্ষে বা শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষে শিক্ষক গুরুত্ব দেবেন জ্ঞান গঠনের সক্রিয় প্রক্রিয়াকে। বাকি যে কোনো উপায়ে পাঠ্যক্রম, এটা তো হবেই না। যে কোনো উপায়ে পাঠ্যক্রম বা সিলেবাস সম্পূর্ণ করা, শাস্তি নির্ভর, এটাও হবে না। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে শিশুদের অভিজ্ঞতা, মতামত এবং সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণের প্রক্রিয়াকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এখানে শিক্ষক জ্ঞান প্রদানকারী নন, বরং শেখার সহায়ক হিসেবে কাজ করেন। ফলে শিক্ষার্থীরা নিজস্ব অভিজ্ঞতা ও অংশগ্রহণের মাধ্যমে শিখতে পারে। শিশুদের সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? বই ও পত্রপত্রিকা। এটা হবে না, কারণ পত্রপত্রিকার সঙ্গে তো শিশুরা সম্পর্কিত নয়। তারা বই নিয়ে হতে পারে, কিন্তু এটা সামাজিকীকরণ হবে না বইয়ের মাধ্যমে। নিকটবর্তী পরিবার, হ্যাঁ এটা হবে, কারণ শিশুরা নিকটবর্তী পরিবার সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সেটাই তখন তাদের সামাজিকীকরণের মাধ্যম হিসাবে গড়ে ওঠে। বাকি পিতামাতার কর্মস্থল, হাসপাতালে কর্মচারী, এগুলো হবে না। অপশন বি হচ্ছে অ্যান্সার। তো শিশুর পরিবারই সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত মেলামেশার মাধ্যমেই শিশু সমাজের নিয়ম, মূল্যবোধ, আচরণ ও সংস্কৃতি সম্পর্কে প্রথম ধারণা লাভ করে এবং ধীরে ধীরে বাইরের সমাজের সঙ্গে পরিচিত হয়। যা পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বে কনক্রিট অপারেশনাল স্টেজ কোন বয়সের সঙ্গে সম্পর্কিত? তো কনক্রিট অপারেশনাল স্টেজ এটা হচ্ছে 7 থেকে 11 বছর বয়সের সঙ্গে সম্পর্কিত। তো পেঁয়াজের 4টি স্তর রয়েছে বা স্টেজ রয়েছে, যেটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, সেন্সারি মোটর স্টেজ জন্ম থেকে 2 বছর, প্রাক সক্রিয়তার স্তর 2 থেকে 7 বছর, মূর্ত সক্রিয়তার স্তর বা কনক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর, যেটা কোশ্চিনে ছিল। আর যৌক্তিক সক্রিয়তার স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ 11 বছর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত। আপনি একজন শিক্ষক যিনি বিশ্বাস করেন যে শিশুরা ভিন্ন ভিন্ন গতিতে এবং ভিন্ন ভিন্ন উপায়ে শেখে, সেক্ষেত্রে আপনি এমন মূল্যায়নের পরিকল্পনা করবেন যা সকল শিক্ষার্থীর জন্য একই হবে, শুধুমাত্র নৈর্ব্যক্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত করবে, শিশুর শেখার পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হবে না, বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করা হবে। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতির ওপর ভিত্তি করা হবে। যেহেতু প্রতিটি শিশুর শেখার গতি ও পদ্ধতি আলাদা, তাই কার্যকর মূল্যায়নের জন্য বিভিন্ন ধরনের মূল্যায়ন পদ্ধতি যেমন মৌখিক, লিখিত, প্রকল্প, পর্যবেক্ষণ ইত্যাদি ব্যবহার করা উচিত। এতে প্রতিটি শিক্ষার্থীর প্রকৃত শেখার অগ্রগতি মূল্যায়ন করা সম্ভব হয়। লেভ ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী শিক্ষণ শেখার প্রক্রিয়ায় স্ক্যাফোল্ডিংয়ের একটি কার্যকর কৌশল হলো।
কার্যকর কৌশল সমস্যা সমাধানের জন্য কঠোর ধাপে ধাপে নির্দেশনা দেওয়া, এটা হবে না। তারপরে ভুল উত্তরের জন্য শিশুদের শাস্তি দেওয়া, এটাও উচিত নয়। সমস্যা সমাধানের সময় শিশু কোনো জায়গায় আটকে গেলে তাকে ইঙ্গিত ও সংকেত দেওয়া, এটা ঠিক রয়েছে। স্ক্যাফোল্ডিং এই জিনিসটাকেই বলা হয়। চলো আমরা ব্যাখ্যা পড়ি, তাহলে বুঝতে পারব। ভাইগটস্কির মতে স্ক্যাফোল্ডিং হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী সাময়িক সহায়তা প্রদান করেন। তাই শিশু কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আটকে গেলে তাকে ইঙ্গিত ও সংকেত দেওয়া স্ক্যাফোল্ডিংয়ের একটি কার্যকর কৌশল। বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বুদ্ধিমত্তা শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে পরিমাপ করা যায়। বুদ্ধিমত্তায় ব্যক্তিগত পার্থক্য তৈরিতে বংশগতির কোনো ভূমিকা নেই। একটি ক্ষেত্রে উচ্চ বুদ্ধিমত্তা থাকলে অন্য সব ক্ষেত্রেও উচ্চ বুদ্ধিমত্তা নিশ্চিত হয়। বুদ্ধিমত্তা শুধুমাত্র বিদ্যালয়ে ভালো ফল করার ক্ষমতার চেয়ে অনেক বেশি। অপশন ডি হচ্ছে অ্যান্সার, এটাই ঠিক রয়েছে। কারণ বুদ্ধিমত্তাটা বিদ্যালয়ে যে ভালো ফল করার ক্ষমতা রয়েছে তার থেকে বুদ্ধিমত্তা জিনিসটা কিন্তু আরও অনেক বেশি। কেউ যদি বিদ্যালয়ে ভালো ফল না করতে পারে, কিন্তু তার যদি আইকিউ অন্য দিকে ভালো থাকে, তাহলে সেটা অনেক বেশি হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো, বুদ্ধিমত্তা শুধু বিদ্যালয়ে ভালো ফল করার ক্ষমতা নয়, বরং সমস্যা সমাধান, যুক্তি প্রয়োগ, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, শেখা ও সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক ক্ষমতা। যদিও উচ্চ আইকিউ সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণত ভালো শিক্ষাগত সাফল্য অর্জন করে, তবুও বুদ্ধিমত্তার পরিধি শুধুমাত্র একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি ঘোড়া দেখে 3 বছরের একটি শিশু বলল, বাহ কি বড় কুকুর। যা পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুযায়ী শিশুটির এই প্রতিক্রিয়া কোনটির উদাহরণ? তো এটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্মীকরণের উদাহরণ। তো অ্যাসিমিলেশনটা কি, চলো ব্যাখ্যাতে আমরা দেখে নিই। অ্যাসিমিলেশন বা আত্মীকরণ বলতে বোঝায় নতুন অভিজ্ঞতা বা তথ্যকে পূর্ববর্তী ধারণার সঙ্গে মিলিয়ে নেওয়া। এখানে শিশুটি আগে থেকেই কুকুর সম্পর্কে জানে, তাই নতুন প্রাণী ঘোড়াকে সে তার পুরনো ধারণার সঙ্গে মিলিয়ে বড় কুকুর বলেছে। এটি আত্মীকরণের একটি উৎকৃষ্ট উদাহরণ। ভাষা ও চিন্তা সম্পর্কে লেভ ভাইগটস্কির ধারণা অনুযায়ী ভাষা জ্ঞানীয় বিকাশকে পরিচালিত করে, এটি ঠিক রয়েছে। ভাষা জ্ঞানীয় বিকাশকে পরিচালিত করে। ভাইগটস্কির মতে ভাষা জ্ঞানীয় বিকাশের প্রধান চালিকা শক্তি। তিনি বিশ্বাস করতেন ভাষা ও চিন্তার উৎপত্তি প্রথমে আলাদা হলেও বিকাশের সঙ্গে সঙ্গে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং একে অপরকে প্রভাবিত করে। তাই ভাষা শিশুর চিন্তা, সমস্যা সমাধান এবং শেখার ক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশ করা যায় অনুসন্ধানমূলক কার্যক্রমে উৎসাহ দেওয়ার মাধ্যমে, শিক্ষক কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে, বারবার অনুশীলন ও পুনরাবৃত্তির মাধ্যমে, শুধুমাত্র অনুকরণের মাধ্যমে। তো শিশুদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বিকাশ করা যায় অনুসন্ধানমূলক কার্যক্রমে উৎসাহ দেওয়ার মাধ্যমে। দেখো, শিশুদের অনুসন্ধান, পরীক্ষা নিরীক্ষা এবং নতুন কিছু আবিষ্কারে উৎসাহিত করলে তাদের সৃজনশীলতা বিকশিত হয়। শিক্ষককে শিশুদের কাজ ও নতুন ধারণার ইতিবাচক প্রশংসা করা উচিত। ডিসক্যালকুলিয়া সরাসরি কোনটির সঙ্গে সম্পর্কিত? তো ডিসক্যালকুলিয়া এটা হচ্ছে গণিত বা অঙ্কের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গাণিতিক ধারণা শেখার অসুবিধা যেটা হয় সেটাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। ডিসক্যালকুলিয়া হলো একটি নির্দিষ্ট শেখার অসুবিধা যেখানে শিশুর গাণিতিক ধারণা বোঝা, সংখ্যা গণনা, হিসাব করা, গাণিতিক তথ্য মনে রাখা এবং গাণিতিক যুক্তি প্রয়োগের সমস্যা হয়। শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর শিক্ষার্থীদের বেসরকারি বিদ্যালয়ে সংরক্ষিত আসনে ভর্তি করার ব্যবস্থা রয়েছে। এই শিক্ষার্থীদের সফলভাবে শিক্ষাদানের জন্য একজন শিক্ষকের কোন ধরনের শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা উচিত? তো বৈষম্য এটা তো হবেই না, বৈষম্য করা উচিত নয়। পৃথকীকরণ এটাও চলবে না। ন্যায্যতা আর সমতা। দেখো, সমতাটাও হবে না, কারণ একজন পিছিয়ে পড়া যদি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছেলে বা মেয়ে থাকে, স্টুডেন্ট থাকে, তাকে কিন্তু ন্যায্যতা দিতে হবে।
তার যতটুকু দরকার সেইটুকু দিতে হবে, সমতা করলে হবে না। সমতা বলতে কি বোঝায় যে যা অন্য ছেলেরা, যে সাধারণ ছেলেরা যা করে তাকে ওইভাবেই দিতে হবে, ওটা কিন্তু না। তার থেকে তার বেশি দরকার পড়তে পারে, ঠিক আছে? তাই এখানে ন্যায্যতা হবে অ্যান্সার। আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী বেসরকারি বিদ্যালয়গুলোকে 25% আসন অর্থনৈতিকভাবে দুর্বল ও সামাজিকভাবে বঞ্চিত শিশুদের জন্য সংরক্ষণ করতে হয়। এসব শিক্ষার্থীর কার্যকর শিক্ষার জন্য ইকুইটি বা ন্যায্যতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা উচিত, যেখানে প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে তথ্য কিভাবে উপস্থাপন করা উচিত? তো শুধুমাত্র লিখিত, দৃশ্যমান, মৌখিক ভুল, একাধিক মাধ্যমের উপস্থাপন করা উচিত। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শেখার প্রয়োজন বিবেচনা করে তথ্য লিখিত, মৌখিক, চিত্রভিত্তিক, অডিও ভিজুয়াল সহ একাধিক মাধ্যমে উপস্থাপন করা উচিত, যাতে সবাই সমানভাবে শেখার সুযোগ পায়। বর্তমান শিক্ষানীতি অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের জন্য কোন ধরনের বিদ্যালয় ব্যবস্থা সবচেয়ে বেশি সুপারিশ করা হয়? তো প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সবচেয়ে বেশি সুপারিশ করা হয়। বর্তমান শিক্ষানীতি অনুযায়ী ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকেই সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা হিসাবে বিবেচনা করা হয়। এতে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিক্ষার্থীরা একই শ্রেণীকক্ষে একসঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। শেখার প্রক্রিয়া সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো এখানে শেখার প্রক্রিয়া রয়েছে, শেখা একটি ধারাবাহিক প্রক্রিয়া। শেখার প্রক্রিয়ায় ভুল ও ত্রুটির কোনো গুরুত্ব নেই, এটা সঠিক নয়। কারণ শেখার প্রক্রিয়ায় ভুল ও ত্রুটির গুরুত্ব আছে, তাহলে এই বিবৃতিটা সঠিক নয়। তো এখানে অপশন বি হচ্ছে অ্যান্সার। শেখার সময় ভুল ও ত্রুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থী নতুনভাবে চিন্তা করতে, সমস্যা সমাধান করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে শেখে, ঠিক আছে? তাই বি বিবৃতিটি সঠিক নয়। কোনো শিশুকে বারবার বলা যে তুমি শেখার যোগ্য নও, এর সম্ভাব্য ফল কী হবে? তো শিশুর শেখার আগ্রহ কমে যাবে, এটাই ঠিক। বারবার যদি কোনো শিশুকে বলে যে তুমি শেখার যোগ্য নও, তাহলে ওর আগ্রহটাই কমে যাবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। বারবার নেতিবাচক মন্তব্য করলে শিশুর আত্মবিশ্বাস ও শেখার আগ্রহ কমে যায়। নিরুৎসাহজনক পরিবেশ ও নেতিবাচক মনোভাব শিক্ষার্থীদের শেখার প্রেরণা হ্রাস করে। সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো যায় উপকরণের প্রচলিত ব্যবহারের সীমাবদ্ধ থেকে, সমস্যাকে শুধুমাত্র নির্দিষ্ট মানক পদ্ধতিতে উপস্থাপন করে, সমাধানের বিকল্প উপায়গুলো বিবেচনা করে। তাহলে এটাই হবে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো যায় সমাধানের বিকল্প উপায়গুলো বিবেচনা করে, বিভিন্ন মাধ্যমে সমস্যা সমাধান করা, ঠিক আছে? তারপরে কোশ্চিন, প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের একটি ধারণা শেখানোর জন্য বিষয়বস্তু উপস্থাপনের সবচেয়ে উপযুক্ত ক্রম কোনটি? তো যে কোনো প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীকে যদি কোনো কিছু শেখানো যায়, তাহলে তার প্রথমে বাস্তব উপকরণ, তারপরে ছবি, তারপরে প্রতীক ব্যবহার করা উচিত। শ্রেণীকক্ষের পরিবেশ শিশুদের শেখার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। শিক্ষার্থীদের মধ্যে মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং অর্থাৎ বোঝার উপর গুরুত্ব আরোপকারী শিক্ষা গড়ে তুলতে শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হওয়া উচিত? তো শ্রেণীকক্ষের পরিবেশ সহযোগিতামূলক ও সমবায় ভিত্তিক হওয়া উচিত। শেখার প্রসঙ্গে নিচের কোন বিবৃতিটি সঠিক? পরীক্ষা হলো শেখার চূড়ান্ত লক্ষ্য, এটা ভুল। যে কোনো জিনিস শেখার চূড়ান্ত লক্ষ্য পরীক্ষা হতে পারে না। শেখা একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, এটাও ভুল। নিষ্ক্রিয় নয়, সক্রিয়। আবেগ শেখার প্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত করে না, ভুল। কারণ আবেগ শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে। শেখা একটি জটিল প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন, ঠিক। এটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শেখার সমাজ গঠনবাদী দৃষ্টিভঙ্গি শেখার প্রক্রিয়ায় কোন বিষয়টির গুরুত্বের উপর জোর দেয়? তো এটা জোর দেয় পারস্পরিক মিথস্ক্রিয়ার উপর, অপশন এ, ইন্টারাকশনের উপর।
নিচের কোনটি প্রেরণার উৎস ও প্রভাবকের সঠিক মিল? তো প্রেরণার উৎস হচ্ছে কিউরিওসিটি অর্থাৎ কৌতূহল এবং অন্তঃপ্রেরণা, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীদের মধ্যে ধারণাগত বোঝাপড়া গড়ে তুলতে একজন শিক্ষকের কি করা উচিত? তো একজন শিক্ষকের নতুন বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সংযোগ স্থাপনের সুযোগ করে দেওয়া, ঠিক আছে। ধারণাগত যদি শিক্ষা দেওয়া হয় তাহলে নতুন যে জিনিসটা পড়াবে ওটার সঙ্গে পূর্ববর্তী যে জ্ঞান আছে তা নিয়ে আগে আলোচনা করতে হবে, তাহলে নতুন বিষয়টা আলোচনা করলে ওটা ধারণাগত বোঝাপড়া হবে, ঠিক আছে। নিচের কোন বিষয় শেখার উপর প্রভাব ফেলে? প্রেরণা, সামাজিক প্রেক্ষাপট, আবেগ, শিক্ষণ পদ্ধতি। চারটেই, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। শেখার উপর প্রেরণা, সামাজিক প্রেক্ষাপট, আবেগ এবং শিক্ষণ পদ্ধতি সবগুলোরই গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বিশেষ করে প্রেরণা শেখার অন্যতম প্রধান চালিকা শক্তি। শিক্ষার্থী যত বেশি অনুপ্রাণিত হবে তার শেখা তত বেশি কার্যকর হবে। ওকে, থ্যাংক ইউ।